নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এর আগের দিনের ভিডিওটা যারা দেখেছেন, যেখানে আমি বেসিক কনসেপ্ট অফ রেমেডি নিয়ে ডিসকাশন করেছি, সেই ডিসকাশনে আমরা চিনেছিলাম কোনগুলো আমার কেন্দ্রস্থান এবং কোনগুলো আমার ত্রিকোণ, এবং রেমেডির ক্ষেত্রে এই ত্রিকোণ এবং কেন্দ্রস্থানের গুরুত্ব কতটা। এবং আমরা আরও জেনেছিলাম যে রেমেডি দুরকমভাবে করা যায়, একটা জেমস্টোনের মাধ্যমে এবং অন্যটা পূজা পাঠ এগুলোর মাধ্যমে। আজকে আমরা জানব কোন কোন ঘরের ক্ষেত্রে আমরা জেমস্টোন এবং কোন কোন ঘরের ক্ষেত্রে আমরা পূজা পাঠ মন্ত্র ইত্যাদি রেমেডি দেব। তো আমরা আগের দিন জেনেছিলাম কেন্দ্রস্থান অর্থাৎ 1, 4, 7, 10 এবং ত্রিকোণ 1, 5, 9, এই যে হাউসগুলো, এদের রিলেটেড রেমেডি আমরা করতে পারবো জেমস দিয়ে। এবং অন্যান্য যে ঘরগুলি বাকি 3, 6, 11 অথবা 6, 8, 12 অর্থাৎ এই দুস্থান এবং ত্রিসরায়, এদের রেমেডির জন্যে আমাদের কাছে মন্ত্র, পূজা ইত্যাদি আমাদের কাছে রইল। কেন? এর কারণটা বুঝতে হবে। জেমস্টোন যে কোনো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স বাড়াতে সাহায্য করে এবং মন্ত্র বা পূজা পাঠ সেই প্ল্যানেটের ইনফ্লুয়েন্স কমাতে সাহায্য করে। এবার আমার জন্মছকে ধরুন একটা গ্রহ মঙ্গল, ধরুন এ 6 অথবা 8 অথবা 12, এই তিনটে ঘরের যে কোনো ঘরকে সিগনিফাই করছে। সেক্ষেত্রে আমরা যদি মঙ্গলের যে রত্ন, সেই রত্ন যদি ধারণ করিয়ে দিই, অর্থাৎ লাল পলা আমরা যদি ধারণ করতে বলি, তাহলে এই যে মঙ্গলের যে ইনফ্লুয়েন্স চার্টের মধ্যে, সেটা কিন্তু বেড়ে যাবে। এখন মঙ্গলের ইনফ্লুয়েন্স যদি বেড়ে যায় এবং সেই মঙ্গল যদি 6 অথবা 8 অথবা 12 কোনো ঘরকে সিগনিফাই করে, এই স্থানগুলো দুস্থান, এই স্থানগুলোর ইনফ্লুয়েন্স অবশ্যই বেড়ে যাবে। কারণ অষ্টম ভাব অ্যাক্সিডেন্ট, দ্বাদশ ঘর হসপিটালাইজেশন, দ্বাদশ ঘর ব্যয় বৃদ্ধি, ষষ্ঠ ভাব রোগ নাড়া, শত্রু, ঋণ ইত্যাদিকে প্রকাশ করায়। অর্থাৎ আমার কিন্তু মঙ্গলের যদি 6, 8, 12 বা যে কোনো প্ল্যানেট যদি 6, 8, 12কে সিগনিফাই করে, তার জেমস্টোন ধারণ করা কিন্তু সুইসাইডাল। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? যদি দেখা যায় এই মঙ্গল যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের অধিপতি হওয়ার জন্যে, বা কোনো একটি বা কোনো দুটি ঘরের অধিপতি হওয়ার জন্যে আমাদের জন্ম ছকে সমস্যার সৃষ্টি করছে, সেক্ষেত্রে আমরা মঙ্গলের জন্যে জেমস্টোন পড়ব না। তার বদলে আমরা মঙ্গল রিলেটেড যে পূজা পাঠ আছে বা মন্ত্র জপ আছে অথবা যে দান আছে, সেইগুলোর দিকে যাব। এবার একটা অন্য বিষয় আসি। ধরা যাক এই মঙ্গল 1, 4, 5, 7, 9, 10 এদের ক্ষেত্রে এই ঘরগুলোর মধ্যে একটি অথবা দুটি হাউসকে সিগনিফাই করছে। তখন কি করতে হবে? অর্থাৎ যেহেতু এই ঘরগুলি ভালো এবং পজিটিভ, সেই জন্যে এক্ষেত্রে আমরা যদি মঙ্গলের জেমস্টোন ধারণ করি, অর্থাৎ লাল পলা ধারণ করি, তাহলে এই মঙ্গলের ইনফ্লুয়েন্স আমাদের জন্ম চার্টে অনেক বৃদ্ধি পাবে। তার ফলে আমরা এই যে হাউসগুলো, এদের যে পজিটিভ ইম্প্যাক্ট, সেটা আমরা আমাদের জন্ম ছকে অনেক বেশি নিতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে জেমস্টোন চমৎকার কাজ করবে এবং আমরা পজিটিভ ইম্প্যাক্ট পাবো। তাহলে এই আলোচনা থেকে একটা বোঝা গেল যে যে ঘর 1, 4, 5, 7, 9, 10 এই হাউসগুলোকে সিগনিফাই করছে, সেই প্ল্যানেটের জেমস্টোন, এবং যে যে প্ল্যানেট 6, 8, 12-র মধ্যে কোনো হাউসকে সিগনিফাই করছে, তাদের ক্ষেত্রে মন্ত্র, জপ, পূজা পাঠ, দান, ধ্যান এই সমস্ত রেমেডি আমাদের সিলেক্ট করতে হবে। পড়ে রইল 3, 6, 11, এরা নিউট্রাল।
এরা ক্ষতিও করে না, এরা খুব উপকারও করে না। জন্ম ছকে এই প্ল্যানেটসদের প্লেসমেন্ট দেখে আমাকে ডিসিশান নিতে হবে যে আমি এদের জেমস্টোন অ্যাপ্লাই করব কি করব না। এইটা আসবে এক্সপিরিয়েন্স থেকে, এটার কোনো রুল নেই। যত জন্ম ছক আমরা দেখব, আমরা যত চার্ট ঘাঁটব তত আমরা এগুলো বুঝতে পারবো। এখানেই কিন্তু শেষ নয়, এর পরবর্তী আরও আলোচনা আছে। এই রেমেডি সিলেকশান হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই যে সিলেকশান আমি দেখাচ্ছি, এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির মধ্যে দেখাচ্ছি। এই সিলেকশান নিয়ে আরও আলোচনা হবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফেসবুকে যারা দেখছেন তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিয়মিত ভিডিওগুলো এসে গেলে তাকে স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন।